ব্রেন ইটিং অ্যামিবা এই একটা সমস্যা বা এই রোগের একটা উদ্বেগের মাঝেই আবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা আরএস ভাইরাস। এবং এক্ষেত্রে রাজ্যের বা শহরের বেশ কিছু সরকারি এবং বেসরকারি হাসপাতালে দেখা যাচ্ছে শিশুদের মধ্যে বেশি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং একদিকে ব্রেন ইটিং অ্যামিবা এবং অন্যদিকে আরএস ভাইরাস, সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ বা উদ্বেগের পরিবেশ। কিন্তু সবকিছুর ওপরে গিয়ে কিন্তু সাবধানতা যেটা বাড়ানোর খুব প্রয়োজন রয়েছে। এই মুহূর্তে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর মঞ্জুরি মিত্র। এস নিউজের পর্দায় স্বাগত ম্যাম আপনাকে। আমি ফার্স্টে যেটা জানতে চাইবো, আমি আরএস ভাইরাস তো শুধু নামটা বললাম, বিষয়টা আসলে কি একটুখানি যদি ভাইরাসটা সম্পর্কে আমাকে একটুখানি বলতেন। আমাদের যে রোগগুলো করে শরীরে যত ইনফেকশন, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, আর একটা আপনি নিজের বলেন অ্যামিবা। ভাইরাসটা যে সবচেয়ে বেশি আক্রান্ত করে, ভাইরাসের নাম্বারও অনেক বেশি আছে। আমাদের এই ভাইরাস ডিটেকশনটা ছিল না আগে। আমি যদি বলি যে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস হঠাৎ দেখছি তা কিন্তু না। আমরা এই রোগটা যে বাচ্চাদের হয় মোস্টলি 6 মান্থসের নিচে হয়, আর নয়তো বুড়ো বয়সে যখন ইমিউনিটিটা কম থাকে। সুতরাং এনি ভাইরাস রোগ ইমিউনিটির উপর একটা ইম্প্যাক্ট করবে, যার জন্য শরীরের ইমিউনিটি তত ভাইরাসটাকে বার করতে পারে। আর সেন্সিটিভ ভাইরাস, রেসপিরেটরি সেন্সিটিভ ভাইরাসটা ছোটো বাচ্চাদের খুব প্রবলেমেন্ট হয়, পার্টিকুলারলি 2 থেকে 3 মাসের মধ্যে একটা ব্রঙ্কিওলাইটিস বলে একটা লাংসে একটা প্রবলেম হয়, যেটা এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়। এই ব্রঙ্কিওলাইটিসের সাইড এফেক্টের মধ্যে পড়ে, কমপ্লিকেশনের মধ্যে পড়বে, নিউমোনিয়া হয়ে যাবে, কারণ ইমিউনিটি কম। তারপরে লং টার্ম সিকুয়েল থেকে যেতে পারে। সরু সরু যে ব্রঙ্কাসগুলো আমাদের থাকে, ব্রঙ্কিওলস হচ্ছে সরু, মানে আমাদের নালীটা তো গাছের মতন হয় লাংসে, একদম সরুটা হচ্ছে ব্রঙ্কিওলস। সেইখানে ইনফ্লামেশন হয় ভাইরাসটার জন্য, এবং সেটা অনেক সময় ব্লক করে দেয়, ব্লক বা প্রবলেম থাকতে পারে। একদমই তাই। এবং আমরা ভাইরাসের ক্ষেত্রে সবসময় দেখেছি যে ভাইরাসের স্প্রেড করার একটা খুব টেন্ডেন্সি মারাত্মক হারে থাকে। তো এই ক্ষেত্রে আরএস ভাইরাস সংক্রমণ বা ছড়ানোর ক্ষেত্রে ঠিক কতটা দাপট দেখা যাচ্ছে বা দেখা যায়? যে কোনো ভাইরাসটা ওই একটা সিজন থাকে, প্রত্যেকটা ভাইরাসের একটা সিজন থাকে। ইনফ্লুয়েঞ্জা, আরএসভি, এগুলো একটা সিজনাল ভাইরাস। ওই পার্টিকুলার সিজনে মনসুনাল ইম্প্যাক্টে গ্রোথ অফ দ্য ভাইরাসটা অনেক বাড়ে। আর যে কোনো ভাইরাস স্প্রেডটা হচ্ছে ফোমাইটস দিয়ে, ক্লোজ কন্ট্যাক্ট। আমরা যা যা ফলো করতাম কোভিডে, সেইগুলো যদি আমরা ফলো করি আমাদের ভাইরাস আক্রমণ অনেক কমে যাবে। সেটা তো সম্ভব হয় না, কারণ মাস্ক পরার মধ্যে একটা কষ্টতাও আছে। এবং যেহেতু আমাদের একটা গরমের একটা মানে নিঃশ্বাসে কষ্ট হয়, তো শুধু মাস্কের কম লাগছে। এই যে সিজনে যে ভাইরাসটা খুব বেশি ছড়িয়ে যায়, ইনফ্লুয়েঞ্জা একটু আগে ইনফ্লুয়েঞ্জা ছিল, এখন এসে গেছে আরএসভি। একটা পর একটা ভাইরাস হচ্ছে, আবার একটা সিজন চলে যাবে যখন ইনফেকশন খুব একটা হয় না। এইভাবে টোটাল ভাইরাসটা স্প্রেড হয়। ক্লোজ কন্ট্যাক্ট, হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্ট, টিপিক্যাল আমাদের যা যা জানা আছে সেই সব প্রসেসে ভাইরাসগুলো কন্ট্যাক্ট হয়। কাশি যদি হয়, ফোমাইটস দিকে চলে যাবে। আমাদের সমস্ত রেসপিরেটরি ট্র্যাক্টে যা যা আছে ভাইরাসগুলো কাছ থেকে বেড়ে যাবে। একটা বড় মানুষের হয়তো হয়েছে, তার তো তার ইমিউনিটি সিস্টেম ঠিক আছে, তার ম্যানিফেস্ট করবে না। একটা ছোটো বাচ্চা যদি সেখানে থাকে, তার করে ম্যানিফেস্ট করবে। সেই একটা বিষয় থাকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি শুরুতেও বলছিলাম এবং আপনিও বলছিলেন যে শিশুদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে তাদের আক্রান্ত হওয়ার ক্ষেত্রে। তো বয়সের ঝুঁকি তার মানে কি বেশি শিশুদের ক্ষেত্রেই রয়েছে? এটা নর্মালি আরএসভিটা যেটা হয়, নর্মালি একদম ছোট্ট বাচ্চা, আর তাদের ম্যানিফেস্টেশন অনেক বেশি। একটু বড় বাচ্চারা হতে পারে আরএসভি, আর কিন্তু একটু অল্প সর্দি কাশি জ্বর দিয়ে থেমে যাবে, তাদের কিছু করতে হয় না। একদম শিশু যারা হয় less than 6 months বা 5 months, তাদের এই ব্রঙ্কিওলাইটিস হয়, যাদের জন্য ভর্তি হতে হয়, শ্বাসকষ্ট হয়, এক্সট্রিম হয়ে গেলে ভেন্টিলেশন হয়ে যায়। একদম বড়দেরও ঠিক তাই, আরএসভি হয়ে গেলে আরএসভি পরেই ওটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে কনভার্টমেন্ট হয়, সুপার অ্যাডেনোভাইরাল ইনফেকশন। তাতেও আবার সেই অ্যান্টিবায়োটিকের এবং এই আরএসভি ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে কি ধরনের লক্ষণ মেইনলি শিশুদের ক্ষেত্রে দেখা যায়, যেটা দেখে একেবারে প্রথমে ইনিশিয়েটিভটা নিয়ে অভিভাবকরা মানে মেডিকেল ট্রিটমেন্টের দিকে এগোতে পারবে? কি ধরনের লক্ষণ? ভাইরাস আমাদের যেটা হয়, সর্দি কাশি, একটু রানিং হবে, একটু হাঁচি হবে, একটু কাশি হবে, হালকা জ্বর থাকবে। তো এই হালকা জিনিসটা আমরা নর্মালি কিছু করি না। কয়েকটা বাচ্চা যেটা বললাম যে শ্বাসকষ্ট যখন শুরু হয়, তখন অভ্যস্ত হাসপাতাল আমার হয়তো অ্যান্টিবায়োটিক দরকার। যদি একটা ডায়াগনোজ আছে, যেটা আমার ডায়াগনোসিসটা একটা আমাদের বড় একটা সাপোর্ট হয়ে গেছে,
পিসিআরটা কোভিডের পরে এখন প্রত্যেকটা হসপিটালে পিসিআরটা ইজিলি অ্যাভেলেবল। আর পিসিআরের জন্য আমাদের যে একটা রেসপিরেটরি প্যানেল আছে প্রায় 21টা ভাইরাস ডিটেক্ট করতে পারে। 21টা ভাইরাস ডিটেক্ট করলে আমরা যদি জানতে পারি যে এই পেশেন্টটার ভাইরাসটি আছে অন্য কিছু নিয়ে আমি তখন অ্যান্টিবায়োটিকটা দেবো না। আপনি যে ভাইরাস জন্য আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট অক্সিজেনেশন হিউমিডিফায়ারটা দিয়ে আমার রোগটা নিজের মতন করে সেরে যাবে। আমরা আননেসেসারি অ্যান্টিবায়োটিক তখন দেওয়ার দরকার হয়। একদমই তাই। এবং ভাইরাসের ক্ষেত্রে যেহেতু একদম কমন সিমটম সমস্ত ভাইরাসের ক্ষেত্রেই দেখা যায়, তো সেক্ষেত্রে মানে আইডেন্টিফাই করার ক্ষেত্রেও, কেননা প্রথম কদিন আমরা এখন এমনই সর্দি কাশি জ্বর বিষয়টা হয়ে গেছে, আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করি, অবজার্ভ করার চেষ্টা করি, নিজেদের মতো কিছু মেডিকেশন করি, তারপরে আমরা ভাবি যে যাবো। কিন্তু এই লেট বাই ডিলেটার ক্ষেত্রে কি কোনো রকম কমপ্লিকেশন আসতে পারে? আমাদের অবজারভেশন ছোট বাচ্চা হতে অবজারভেশন ক্লোজ রাখতে হয়। শ্বাসকষ্টটা হচ্ছে কিনা সেটা বোঝা যায়। মানে এখানে মেইন সিমটম শ্বাসকষ্ট প্রথম আমাদের যেটা শুরু হয়, আমরা নর্মাল শ্বাস নিতে সেটা খুব বোঝা যায় না। আমাদের একটু কষ্ট করে মানে একটু এক্সট্রা মাসেল ইউজ করে শ্বাস নিতে হয়। ছোটো বাচ্চাদের নাকটা খুলতে থাকে, নেজাল ফ্লেয়ারিং বলে, এই জায়গাটায় নাক এইখানটা দেখা যায় যে শ্বাসের এক্সট্রা যে মাসেলসগুলো যেগুলো দিয়ে হচ্ছে। কাপড় জামাটা তুলে নিলে বুকটাও দেখবে কমিজ অনেক বেশি করছে। রেট আর এই রেট এক্সট্রা মাসেলসগুলো ইউজ করে, সেইটার থেকে যখন বুঝতে পারা যায় যে দেখা যায় ছোটো বাচ্চাদের সবচেয়ে ইজি সিমটম হচ্ছে খাচ্ছে না, হ্যান্ড পাচ্ছে, সামলাতে পারছে না, তখন এগুলো দেখানো দরকার যে রেসপিরেশনটা ঠিক আছে, বেসিক্যালি অক্সিজেনেশন স্যাচুরেশন রেসপিরেটরি রেটটা ঠিক আছে। এটার উপরে নির্ভর করে আমরা সাপোর্ট দেবো না বাড়িতে পারবো। একদমই তাই। এবং আর একটা বিষয় যেটা ম্যাম আপনি ট্রিটমেন্টের কথাও বলছিলেন, এবং এই ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে যখন কোনো শিশু আসছে আপনাদের কাছে, কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে আপনারা শুরু করেন তাদের প্রসিডিওর? আমরা নর্মালি তো এদেরকে সাপোর্টিভ ট্রিটমেন্ট অ্যাজ ইট ইজ এ ভাইরাস অ্যান্টিবায়োটিক কোনো রোগ নেই, সাপোর্টিভ ট্রিটমেন্ট। প্রবলেম হয় হয়তো সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে দিতে সুপারঅ্যাডের ব্যাকটেরিয়াল ইনফেকশন তখন লাগবে। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে মেনলি হচ্ছে স্যাচুরেশনটা দেখা, তার জন্য অক্সিজেন কতটা দেখবো সেটার উপর ডিপেন্ড করছে। যদি জাস্ট অক্সিজেন দিয়ে আমরা হয়ে গেল তাহলে ঠিক আছে, আর আমরা একটা করে পজিটিভ ভেন্টিলেশনে সাপোর্ট দিতে হবে যে বাচ্চাটা নিজের থেকে না নেয়, নন ইনভেসিভ তারা সিপ্যাপ সব দিয়ে বাচ্চাটাকে সাপোর্ট দিতে হবে, অক্সিজেনেশন নিতে পারে। অক্সিজেনেশন না দিলেই আমরা বাকি সিস্টেমকে ইনভলভ করে। কোভিড পিরিয়ডটার পরে আমরা ভাইরাসের কথা শুনলেই আমাদের মনে একটা আতঙ্ক নর্মালি শুরু হয়, মানে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্যের সিনারিওটা কি রয়েছে RSV ভাইরাসের ক্ষেত্রে, সেটা যদি একটু ক্লিয়ার করতেন। আমাদের এই অ্যাওয়ারনেসটা হচ্ছে একটা, বিকজ উই আর ডুইং লট অফ ইনভেস্টিগেশন, এটা ঠিক অ্যাওয়ারনেস হচ্ছে। আমরা ব্রঙ্কিওলাইটিস যে আগে ছিল না তা আমরা আগেও দেখতাম, আমরা জানতাম যে আন্ডারলাইন হচ্ছে RSV, কিন্তু আমাদের তখন PCR ছিল। আমরা ইনফ্লুয়েঞ্জা যে ইনফেকশনটা হয় ওটাও একটা ভাইরাল, ওটাও আজকাল আমরা টেস্ট করে বুঝতে পারি। সিভিয়ার হলে আমাদের ওষুধ আছে, কিছু অ্যান্টিভাইরাল ওষুধ আছে, আর প্রিভেনশনের জন্য ভ্যাকসিন আছে। RSV ভ্যাকসিনটা আরেকটা যেটা বাজারে আসতে শুরু হচ্ছে, যে কিছু এসেছে, কিছু আসবে হচ্ছে ভ্যাকসিন প্রিভেনশন। একটা ভ্যাকসিন হচ্ছে যদি মাকে দেওয়া যায়, সেটা আমাদের দেশে এখন আসে, বিদেশে আছে, ফাইজারের আছে। মাকে দিলে মার কাছ থেকে ভাইরাসগুলো আসতে পারে লাস্ট ডেলিভারির পরে। এই সিজনালগুলো চেঞ্জ হয়ে যায়, ওই সিজনালগুলো আসতে পারে। মাকে ভ্যাকসিন দিলে বাচ্চার অ্যান্টিবায়োটিক সে একটা প্রোটেকশন থাকবে। আরেকটা নতুন যেটা এসেছে আমাদের ডক্টর রেড্ডি বা সালাফি, ওর একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। যে কোনো ইনফেকশন আমরা দুরকমভাবে কন্ট্রোল করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ কন্ট্রোল, একটা হচ্ছে প্যাসিভ কন্ট্রোল। অ্যাক্টিভ কন্ট্রোল হচ্ছে আমি বাচ্চাটাকে ভ্যাকসিন দেবো, আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, তার জন্য আমার সময় লাগে, মিনিমাম 1 মাস থেকে 2 মাসের সময় লাগে একটা অ্যান্টিবডি তৈরি। আমার যদি জানি যে রোগটা সিরিয়াস হবে, আমি তখন কী করবো, প্যাসিভ কন্ট্রোল অলরেডি অ্যান্টিবডিগুলো দিয়ে দেবো শরীরে। তো এরকম একটা RSVর অ্যান্টিবডি যেটা আসছে মুসিলিম্যাব বলে, যেটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, আমি যদি বাচ্চাটাকে দিয়ে দিই তাহলে বাচ্চাটা যদি প্রোটেক্টেড দেখা যায়, অনেকটা পুরো সিজনটাই প্রোটেক্টেড। এবং বেশ কিছু ভাইরাস থেকে, শুধুমাত্র RSV নয়, শুধুমাত্র RSV স্পেসিফিক। আচ্ছা, স্পেসিফিক একটা জেনারেল অ্যান্টিবডি থাকে, জেনারেলটা জেনারেলি কাজ করবে, কিন্তু এখন আমাদের সব কিছু টার্গেটেড থেরাপি হয়ে গেছে। অঙ্কোলজি বলো, ক্যান্সার বলো, সব কিছুতে টার্গেট। আমি যদি টার্গেটটা অ্যাটাক
RSV কে দিয়ে RSV গেট স্প্রেড। অন্য ভাইরাসগুলোতে যতগুলো ভাইরাস আছে ভাইরাস বেশিরভাগ প্রবলেম করে না, বেশিরভাগ। আর এই RSV ভাইরাসে দেখা গেছে যে আমাদের প্রচুর স্টাডি আছে, প্রিভ্যালেন্স স্টাডি দেখা গেছে যে ভাইরাসের প্রিভ্যালেন্স ভালোই প্রিভ্যালেন্স আছে, তার মধ্যে অ্যাটলিস্ট 16 to 18% হসপিটালাইজ হয়। হসপিটালাইজড হয়ে গেলে তাদের যে ব্রঙ্কোলাইটিস এটা ঠিক হয়ে গেল, আবার ব্রঙ্কোলাইটিস যদি কমপ্লিকেশন চলে গেল তাহলে সেই বাচ্চাদের সারা জীবনের জন্য একটা রেসপিরেটরি প্রবলেম হয়ে থাকে। কিন্তু এটার জন্য এই প্রতিষেধকের যে এসছে সেটা খরচাটা অবভিয়াসলি অনেকটা বেশি হয়ে যায়, কিন্তু খরচাটা যদি বেশি হয়ে যায় কিন্তু আমি যদি কনসিডার করি আমার ডিজিজটা তার লং টার্ম ইম্প্যাক্ট, ইভেন একটা বাচ্চা যখন একটা সিভিয়ার রেসপিরেটরি পারিপার্শ্বিক পরিবারের যা টেনশন হয় সেটার তুলনায় আমার একটা প্রতিষেধক হিসেবে এটা একটা ভাবার জায়গা আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন কোভিড ভাইরাস মানে কোভিডের ভ্যাকসিনের ক্ষেত্রে দেখেছিলাম সরকারের একটা সহায়তার ব্যাপার ছিল, এক্ষেত্রে যদি গভর্নমেন্টের একটা এখানে ডিজিজটা এখনো অতটা বড় হয়নি, এত দামি একটা দিতে পারে না, তার জন্য গভর্নমেন্ট প্রেফার করবে ইনফ্লুয়েঞ্জা প্রোটেক্ট করবে। মানে ইনফ্লুয়েঞ্জা থেকে ছোটো বাচ্চারা যেমন সুপার ব্যাকটেরিয়াল হয়, বুড়ো মানুষদেরও ওরকম হবে, শুধু আমার ইয়েটাতে একটু একদমই তাই। এবং চিকিৎসা কিভাবে হচ্ছে সেটা আমাদের জানার থেকেও আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট, যে ভয়টা কাজ করা যে এই ভাইরাসে আক্রান্ত হলেই হয়তো বিশাল বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এরকম কোনো চান্সেস নেই। যদি সঠিক ট্রিটমেন্ট হয় তাহলে একদম সুস্থ হতে পারে সন্তান বা শিশু। হ্যাঁ, আমার যদি ব্রঙ্কোলাইটিসটা অনেকটা ড্যামেজ না করে থাকে, আমার টাইমলি ইয়ে হয় বেশিরভাগই ঠিক হয়, কিন্তু যখন যদি কোনো কারণে বাচ্চাটা খুব আন্ডারলাইন ইমিউনিটি কম আছে কোনো কিছু, তাহলে ওটা অনেকটা সিভিয়ার হয়ে যায়। যে রোগের সিভিয়ারিটিটা অনেকটা বেশি, আমার হাতে কন্ট্রোল খুব একটা থাকছে না, কারণ আমার কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরালও নেই, স্পেসিফিক অ্যান্টিভাইরাল আছে কিন্তু তারও এফিকেসি নিয়ে এখন সেরকম ওয়াইড স্প্রেড স্টাডি নেই যে ওই অ্যান্টিভাইরালটা ওটা কিন্তু দামি অ্যান্টিভাইরাল, সেই অ্যান্টিভাইরালটা দিলে যে লাভ হবে সেরকম স্পেসিফিক এফিকেসি স্টাডি নেই। সেই জন্য ওটাও যেমন একটা মানে ট্রায়াল অ্যান্ড এরারে চলছে, আমাদের এটার বরঞ্চ আরেকটা স্টাডি আছে, এটা প্রিভেনশনটা আরেকটা মেথড যেটা বাজারে এসছে, যেটা নিয়ে অ্যাওয়ারনেস হচ্ছে, যেটার জন্য আমরা আরও পার্টিকুলারলি ক্যানভাতে পিসিআর করে ডায়াগনোসিসটা জানার হলে আমাদেরও সুবিধা হয় জানতে, পেশেন্টকে বলার জন্য যে কতটা প্রোটেকশন নেবে, আদৌ এই সিজনে ডেলিভারি হলে আমি এটাকে দিয়ে দেবো কি না, এই মানে যেটা প্যাসিভ অ্যান্টিবডিটা বললাম এটা আমি দিয়ে দেবো কি না, বাচ্চাটার অ্যাটলিস্ট আমার স্ট্রেস ওই দিক থেকে স্ট্রেসটা কমে যাবে। ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড ভাইরাল ইনফেকশন যেটা বাচ্চাদের হয় সেটা হচ্ছে RSV। এবং যেহেতু সতর্কতাটা এই জায়গাতে সাধারণ মানুষের সব থেকে ওপরে গুরুত্ব পাওয়ার একটা জায়গা, তো সাবধানতার ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে, কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? সাবধানতা যেটা আছে সেটা হচ্ছে সিজনাল ভাইরাস স্প্রেড হয়, আমার সাবধানতা যদি হয় বাচ্চাদের ছোটো বাচ্চাদের বড়দের যদি সর্দি কাশি থাকে তাহলে দে শুড স্টার্ট ওয়ারিং মাস্ক, বাচ্চাটার কাছে আসলে বাচ্চাটাকে ধরলে কেয়ারফুলি ধরবে, হাতে ধুয়ে স্যানিটাইজার দরকারি, হাত সামান্য ভালো ধুলে সেটা বেটার হবে স্যানিটাইজার চেয়ে, সেটা করবে ওই প্রোটেকশনটি ফলো করবে। আমরা সবাই মানে সারা পৃথিবী ভাইরাস প্রোটেকশনটা এখন খুব ভালো ওয়াকিং করবে, কোভিডের পরে সেম ভাইরাস প্রোটেকশন ইজ অ্যাপ্লিকেবল। তোমার বাড়িতে যদি দেখা যায় কোনো বড় মানুষের সর্দি কাশি হচ্ছে, ছোট্ট শিশুর কাছ থেকে একটু সাবধানে থাকতে হবে, ওইভাবে মাস্ক পরে যদি যেতে হয় তাহলে এগুলো একটু ইনক্লুজ না, মাও যদি বাচ্চাকে দুধ খাওয়ায় বেটার করে মাস্ক পরে। এবং এই ক্ষেত্রে যারা স্কুল গোয়িং বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে কি মাস্ক ইউজ করার দরকার রয়েছে? বাচ্চাদের মাস্কটা খুব কষ্ট হয়, আবার সব কিছু প্রোটেক্ট করা যাবে না। স্কুলের বাচ্চাদের RSVটা রিলেটিভলি অনেক কম সিমটমস করে হবে, RSV হবে না, তুমি ইনফ্লুয়েঞ্জা হবে, সিমটমসটা অনেক কম। একদম অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং কোভিডের পরে যে কোনো ভাইরাসের নাম শুনে সে অ্যাডিনো হোক বা এখন RSV কথা যেটা আগেও দেখেছি আমরা, এখন নতুন করে আবার একটু উদ্বেগ বাড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। কিভাবে সতর্ক থাকবেন সেটাই জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর মঞ্জুরি মিত্র। ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট, বেস্ট নিউজ।